স্নেহের শিক্ষার্থী বৃন্দরা সবাইকে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের ভার্চুয়াল ক্লাস থেকে সুস্বাগতম। তোমাদের সাথে আমরা অনলাইনে সংযুক্ত আছি। সারা বাংলাদেশে সকল প্রতিষ্ঠান এই সুযোগটা পাচ্ছে না। আমরা সৌভাগ্যবানদের মধ্যে কয়েকজন যারা এই অনলাইনের ক্লাসগুলোর সুযোগ সুবিধা পাচ্ছি। তো তারপরেও তোমাদের পড়ালেখাকে আরো ত্বরান্বিত করার জন্য, আরো বেগবান করার জন্য, যেন তোমরা ভালো করতে পারো আসন্ন এইচএসসি পরীক্ষায়, সেই জন্য সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের ভার্চুয়াল ক্লাস তোমাদের বাড়তি কিছু সুযোগ সুবিধা প্রেরণের জন্য কিছু অনলাইন ক্লাসের আয়োজন করেছে। তো সেই উদ্দেশ্যেই আমার আজকের ক্লাস। আমি সানজিনা আফরিন, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক, তোমাদের আমার ক্লাসে সুস্বাগতম জানাচ্ছি। তো শুরু করি। শিক্ষার্থীরা দেখো, তোমরা স্ক্রিনে কতগুলো ছবি দেখতে পাচ্ছ। পূর্ণাঙ্গ কিছু ছবি হয়তো বা না, তারপরেও দেখতে পাচ্ছ মানুষের মাথার জন্মগত চুল পড়া সমস্যা, বা যেটাকে আমরা বলি টাক পড়া সমস্যা, একই গাছে ভিন্ন ধরনের ফুলের বিভিন্ন ধরনের রঙিন ফুল, তারপরে হচ্ছে মোরগ বা মুরগির রঙিন পালক হওয়া সত্ত্বেও যে কোনো না কোনো একটা প্রজন্মে তাদের শুধুমাত্র সাদা পালক নিয়ে জন্মানো, বা একেবারে অ্যালবিনিজমের মতো ঘটনাটা, আর মানুষের জন্মগত মুখ বধিরতা, এই সমস্ত কিছুই কিন্তু জিনতত্ত্বের আলোকে আলোচনা করা যায়। এখন জিনতত্ত্বের আলোকে আলোচনা করার জন্য আমরা প্রথমেই স্মরণ করব সেই মহান বিজ্ঞানীর কথা। তোমরা হয়তো সবাই জানো গ্রেগর জোহান মেন্ডেল, যাকে জিনতত্ত্বের জনক বলা হয়। তো আমরা জিনতত্ত্বের জনকের দেয়া দুটি মূল সূত্র, যাকে বলা হচ্ছে একটা মনোহাইব্রিড ক্রস আর একটা ডাইহাইব্রিড ক্রস, এই দুটি সূত্রের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম নিয়ে আজকে আলোচনা করব। আমার উদ্দেশ্য যে আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অল্প কিছু হলেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা। আমি একটি টপিক নিয়ে তোমাদের কাছে আজকে আলোচনা উপস্থাপন করব। আশা করি সেটা তোমাদের পরীক্ষার জন্য ফলপ্রসূ হবে। তো চলো আমরা আমাদের মূল ক্লাসে প্রবেশ করি। তো আজকে আমার বিষয় হচ্ছে এপিস্টেসিস, যেটা কিনা নন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স হিসেবে পরিচিত। তার মানে কি, মেন্ডেল যে সমস্ত সূত্র দিয়েছিলেন তার মধ্যে যেই ব্যতিক্রমগুলো পরিলক্ষিত হয় বা হয়েছে, বিজ্ঞানীরা বিভিন্ন সময় গবেষণার ক্ষেত্রে লিঙ্কড জিনের প্রভাবের কারণে যে ব্যতিক্রমগুলো পেয়েছেন, সেগুলোই ইন্টারমিডিয়েট বা এইচএসসি টেক্সটে অন্তর্ভুক্তকরণের মাধ্যমে তোমাদের মধ্যে অবহিত করা হয়েছে, যেগুলো আমরা আমাদের চারপাশের পরিবেশে প্রতিনিয়তই পর্যবেক্ষণ করি, হয়তোবা অনুধাবন করতে পারি না। তো আমার মনে হয় জীববিজ্ঞানের শিক্ষার্থীরা এই বিষয়টা অন্যের কাছে খুব সহজেই উপস্থাপন করতে পারবে, সাবলীলভাবে উপস্থাপন করতে পারবে। শুধুমাত্র টেক্সটের আলোকে না, টেক্সটে দেয়া এই ছোট ছোট ইস্যুগুলো তোমরা যখন আরো ভালো করে পড়তে চাইবে, আগ্রহের সাথে পড়তে চাইবে, জানতে চাইবে, তখন তোমাদের কাছে এগুলো আরো অনেক বেশি ইন্টারেস্টিং বা মজার বিষয় হয়ে উঠবে। তো আমার যেহেতু বিষয় হচ্ছে এপিস্টেসিস, তো শুরুতেই আমি আবার মহান সেই বিজ্ঞানীর এটা আরেকবার দেখে নেই। কি বলে হচ্ছে, পরিচিতিটা আমরা জানি, সবাই জানি, গ্রেগর জোহান মেন্ডেল। উনি পেশায় যাজক ছিলেন। পরবর্তীতে উনি যাজক থাকা অবস্থায় যখন বিভিন্ন গবেষণামূলক কাজে নিজেকে নিয়োজিত করলেন, তো তার সামনের বাগানে মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করতে গিয়ে উনি দেখলেন যে আসলে জীবের মধ্যে, মটরশুঁটি গাছ দিয়ে উনি পুরো জীবজগৎকে উপস্থাপন করলেন যে জীবের মধ্যে প্রকাশিত বৈশিষ্ট্যগুলো আসলে বিভিন্ন ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত। তার সময় তিনি যাকে ফ্যাক্টর বলেছেন, আসলে সেগুলো আমাদের এখনকার চলতি ভাষায় আমরা যাকে বলি জিন। জিন মানে কি, যে সমস্ত লুক্কায়িত তথ্যের কারণে, আমি আবার বলছি, আমাদের ডিএনএতে লুক্কায়িত যে সমস্ত তথ্যের কারণে আমাদের শরীরের প্রয়োজনীয় প্রোটিনগুলো তৈরি হয়, সেই লুক্কায়িত তথ্য যাকে আমরা এক কথায় বলি জিন, যা কিনা থাকে কোথায়? ডিএনএতে। ডিএনএ আবার কোথায় থাকে? ক্রোমোজোমে। তো এই ক্রোমোজোমে থাকা ডিএনএর উপস্থিতি, ডিএনএর বিভিন্ন অংশের উপস্থিতি, অনুপস্থিতি বা জিনের কার্যকারিতার ভিত্তিতে দেখা যায় বিভিন্ন বৈশিষ্ট্য পরিলক্ষিত হচ্ছে। কোনো কোনো বৈশিষ্ট্য পরিলক্ষিত না হলেও আমাদের শরীরকে বা শারীরবৃত্তীয় বিভিন্ন প্রক্রিয়াকে, সেটা উদ্ভিদ হোক বা প্রাণীর হোক, নিয়ন্ত্রণ করছে। এখন এই বৈশিষ্ট্যগুলো যেগুলো বাহ্যিকভাবে প্রকাশিত হয়, সেগুলোকে আমরা বলি ফিনোটাইপিক বৈশিষ্ট্য। যেগুলো বাহ্যিকভাবে প্রকাশিত না হওয়া সত্ত্বেও আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে নিয়ন্ত্রিত করে, এবং যেই মূল
লুক্কায়িত তথ্যগুলোর কারণেই আমাদের এই প্রকাশিত বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পারি বা অভিব্যক্তিগুলো আমরা পর্যবেক্ষণ করতে পারি, তাকে বলা হচ্ছে জিনোটাইপ। তো গ্রেগর জোহান মেন্ডেল তার গবেষণা থেকে দুটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে তথ্য সূত্র আকারে আমাদের কাছে উপস্থাপন করতে পেরেছিলেন। সেই সূত্র দুটো কি? একটা হচ্ছে মনোহাইব্রিড ক্রস, যাকে আমরা বলি মনোহাইব্রিড ক্রস, বা সেটাকে বলা হয় কি, আরো তার নাম আছে। এক হচ্ছে মনোহাইব্রিড ক্রস বা পৃথকীকরণ সূত্র, বা জননকোষ শুদ্ধতার সূত্রও বলা হয়। এখন কেন বলা হয় মনোহাইব্রিড ক্রস বা জননকোষ শুদ্ধতার সূত্র বা পৃথকীকরণ সূত্র? এখন সেই সংক্ষিপ্ত কথাটায় আসি। তোমরা যদিও এগুলো সবই পড়ে এসেছো, আমার মূল টপিক আলোচনার বিষয়বস্তু হচ্ছে এপিস্টেসিস। তারপরে পূর্ব পাঠ আলোচনা না করলে মূল টপিকে যদি আমি একেবারে সরাসরি প্রবেশ করি, হয়তো কিছুটা তোমার অসম্পূর্ণতা থেকে যাবে। তো কেন মনোহাইব্রিড ক্রস বলেছেন মেন্ডেল তার প্রথম সূত্রকে? কারণ এখানে শুধুমাত্র একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়নের ফলে যে অভিব্যক্তি প্রকাশিত হয়েছে তার ফলাফল প্রকাশিত হয়েছে। একজোড়া বিপরীত বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝি? এখন মেন্ডেল তার যে মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করেছিলেন, মটরশুঁটি গাছে তিনি দেখিয়েছিলেন কি, যে যদি একটা বিশুদ্ধ লম্বা মটরশুঁটি গাছের সাথে একটা বিশুদ্ধ খাটো মটরশুঁটি গাছের ক্রস করানো হয়, তাহলে প্রথম জেনারেশনে যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে সেই বৈশিষ্ট্যটাকে মেন্ডেল কি করেছিলেন, বলেছিলেন যে এটা প্রকট বৈশিষ্ট্য। কারণ কি, সে আরেকটা উদ্ভিদের বৈশিষ্ট্য বা আরেকটা বৈশিষ্ট্যকে প্রকাশিত হতে দেয়নি। যে প্রকাশিত হয়েছে, যে জিনটির কারণে যে অভিব্যক্তিটি প্রকাশিত হয়েছে, সেই জিনটিকে বলা হচ্ছে প্রকট জিন, এবং যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হয়েছে সেটা প্রকট বৈশিষ্ট্য। আর যেটা প্রকাশিত হতে পারেনি, যে জিনটি নিজের বৈশিষ্ট্যকে প্রকাশিত হতে দেয়নি বা হতে পারেনি, সাপ্রেস হয়েছিল প্রকট বৈশিষ্ট্যের কারণে, সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এখন F1 জেনারেশনে দেখা গিয়েছে একটা লম্বা গাছ এবং একটা খাটো গাছের মধ্যে ক্রস করানোর পরে দেখা গেল প্রথমেই কি আসলো, F1 জেনারেশনে যেই গাছগুলো পাওয়া গেল সবই বৈশিষ্ট্যের ক্ষেত্রে, প্রকাশিত বৈশিষ্ট্যের ক্ষেত্রে তারা সবাই আকৃতিতে লম্বা। তাহলে মেন্ডেলের সূত্র অনুযায়ী আমরা অবশ্যই ধরে নিব যে লম্বা গাছের লম্বা দৈর্ঘ্য তৈরি করার জন্য দায়ী যে জিন যুগল ছিল, সেই জিন যুগল অবশ্যই প্রকট জাতের। এই কারণেই সেই জিন যুগল কি করেছে, যখন অপর একটি জিনের সাথে একত্রিত হয়েছিল, পাশাপাশি অবস্থান করেছিল, তখন সে শুধুমাত্র নিজের বৈশিষ্ট্যই প্রকাশ করতে সমর্থ হয়েছে। এবং এই যে খাটো গাছটার যে জিন যুগল, সেই জিন যুগল থেকে যে প্রতিনিধিত্বকারী জিনটা এসেছে, তার জিনকে সাপ্রেস করে বা অবদমিত করে রাখতে পেরেছে। তো সেই ক্ষেত্রে আমরা মেন্ডেলের সূত্র অনুযায়ী জানি যে আমাদের দেহকোষে হোক, উদ্ভিদের দেহকোষে হোক, যে কোনো প্রাণীর দেহকোষে জিন যুগল সবসময় জোড়ায় জোড়ায় থাকে। কেন জোড়ায় জোড়ায় থাকবে? তোমরা জানো যে আমরা যেহেতু ডিপ্লয়েড জীব, জিন যুগল সব সময় কোথায় অবস্থান করে? ক্রোমোজোমে অবস্থান করে। যেহেতু ক্রোমোজোমে অবস্থান করছে, সেহেতু ক্রোমোজোমে থাকা জিন যুগল কি করছে? জোড়া ক্রোমোজোমে থাকা জিন যুগল সব সময় এক জোড়া ক্রোমোজোমের মধ্যেই অবস্থান করছে। ধরে নিলাম এটা লম্বা গাছের জন্য দায়ী জিন যুগল। তাহলে যখন দেহকোষ থেকে বা জনন মাতৃকোষ থেকে জননকোষ তৈরি হবে, তখন অবশ্যই প্রতিনিধিত্বকারী যে কোনো একটা ক্রোমোজোম যে কোনো গ্যামেট তৈরি করবে। ধরে নিলাম এই ক্রোমোজোমটাই একটা গ্যামেটে প্রবেশ করলো, ঠিক সেই কথাটাই এখানে, ঠিক সেই ব্যাপারটাই এখানে টি আকারে দেখানো হয়েছে। তার মানে গ্যামেটের ক্ষেত্রে জিনগুলো জোড়া ভেঙে শুধুমাত্র কি হিসেবে প্রবেশ করবে? প্রতিনিধিত্বকারী অংশ হিসেবে প্রবেশ করবে। তো এখানে গ্যামেটের ক্ষেত্রে গ্যামেট নির্বাচন খুবই সহজ, কারণ দুই জিন যুগলই একই রকম, তাদেরকে আমরা বলি হোমোজাইগাস জিন। যদি এরকম হয়, দুইটা জিন যুগল, যখন হোমোজাইগাস জিন যুগল থেকে এক জোড়া জিন আসলো, এখানকার হোমোজাইগাস জিন যুগল থেকে একটা জিন আসলো, এক জোড়া থেকে জোড়া ভেঙে গ্যামেটে একটা একটা করে জিন প্রবেশ করে এই যে পূর্ণাঙ্গ জিনের সেট তৈরি করলো। পূর্ণাঙ্গ জিনের সেট তৈরি করার জন্য তাকে কি করতে হলো, যে এখানে দুই ধরনের জিন যুগলের সংমিশ্রণ হলো। ধরলাম এই গাছ থেকে এই ক্রোমোজোমটা এসেছে, আর এই গাছ থেকে গ্যামেট আকারে এই ক্রোমোজোমটা এসেছে, গ্যামেটে এই ক্রোমোজোমটা প্রবেশ করেছে। তাহলে পাশাপাশি দুইটা জিন আসছে যাদের বৈশিষ্ট্য ভিন্ন।
এই ধরনের ভিন্ন বৈশিষ্ট্যের একজোড়া জিনকে বলা হয় হেটারোজাইগাস জিন। তোমরা যেটা জেনে থাকো বা জানা হয়েছে। তো হেটারোজাইগাস জিনের ক্ষেত্রে যেহেতু টি জিনটাই তার বৈশিষ্ট্য প্রকাশ করছে ছোট হাতের টি জিনটাকে সাপ্রেস করে রেখে, এই জন্য এই টি জিনটাকে কি বলা হচ্ছে? প্রকট জিন। ঠিক আছে, এখন এই ধরনের হেটারোজাইগাস বৈশিষ্ট্য সমন্বিত বা হেটারোজাইগাস জিন সমৃদ্ধ উদ্ভিদ, যেটা কিনা বৈশিষ্ট্যে লম্বা কিন্তু জিনের ক্ষেত্রে, তার ভেতরে থাকা জিনের ক্ষেত্রে সে হচ্ছে হেটারোজাইগাস, মানে সংকর জীব। সে সংকর জীব হওয়া সত্ত্বেও তাকে আকৃতিতে দেখতে লাগছে লম্বা। এখন এই লম্বা গাছের সাথে, সংকর একটা লম্বা গাছের সাথে যখন আরেকটা সংকর লম্বা গাছ একই ধরনের সংকর লম্বা গাছের সাথে ক্রস করানো হবে, তখন দেখা যাবে তার F2 জেনারেশনে বা তার পরবর্তী জেনারেশনে যে ফলাফল আসলো, সেখানে 4 ধরনের জিনোটাইপ সমৃদ্ধ গাছ পাওয়া যাবে। এই জিনোটাইপ একটা, এই ধরনের জিনোটাইপ একটা, একই ক্ষেত্রে আবার একেবারে প্রচ্ছন্ন ধরনের একই ধরনের জিনোটাইপ আরেকটা। তো এই 3টা জিনোটাইপের ক্ষেত্রে যেহেতু 3 ক্ষেত্রেই প্রকট টি জিনের উপস্থিতি আছে, তাই দেখা যাচ্ছে এই 3টা গাছই তারা হচ্ছে আকৃতিতে লম্বা। কিন্তু এই যে বিশুদ্ধ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো তারা হেটারোজাইগাস অবস্থায় না থাকার কারণে, বা সোজা কথায় বড় হাতের প্রকট জিনটা তার সাথে উপস্থিত না থাকার কারণে সে শুধুমাত্র একাই খাটো বৈশিষ্ট্য বা তার নিজস্ব বৈশিষ্ট্য প্রকাশে সমর্থ হচ্ছে। তো এইটাই ছিল মেন্ডেলের প্রথম সূত্র, যেটাকে তোমরা জানো হচ্ছে মনোহাইব্রিড ক্রস হিসেবে, যেখানে দুইটা জিন সংকর অবস্থায় থাকলেও পাশাপাশি অবস্থান করেছে, তারা মিশ্রিত হয়ে যায়নি। তারা কি করেছে? তারা ফ্যাক্টরগুলো বা জিনগুলো মিশ্রিত অবস্থায় না থেকে পাশাপাশি অবস্থান করে যখন জননকোষ সৃষ্টির সময় এসেছে, তখন তারা পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন ভাবে নিজের মতো করে আত্মপ্রকাশ করেছে। তাই ভিন্ন ভিন্ন ভাবে আত্মপ্রকাশ করার কারণে এই 3 ধরনের জিনোটাইপ হওয়া সত্ত্বেও তারা লম্বা হয়েছে, এবং বিশুদ্ধ এই প্রচ্ছন্ন জিনগুলো হোমোজাইগাস থাকার কারণে তারা খাটো বৈশিষ্ট্যে আত্মপ্রকাশ করেছে। তো যেহেতু আমরা মেন্ডেলের প্রথম সূত্রটা যাচাই করলাম, সেই হিসেবে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রটাও একবার দেখে নেই। আচ্ছা, আমরা পরের অংশে চলে যাই। মেন্ডেলের দ্বিতীয় সূত্র। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের সংজ্ঞা কি? 2 বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটালে প্রথম সংকর পুরুষে F1 জেনারেশনে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হবে, কিন্তু জননকোষ উৎপাদনকালে বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করবে। তোমাদের ক্ষেত্রে মনে হবে দুইটা বৈশিষ্ট্য তো একই রকম, দুইটার সংজ্ঞা তো একই রকম, কিন্তু প্রথম বৈশিষ্ট্যে তোমরা দেখেছো 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ঘটানোর পরেও ওখানে বৈশিষ্ট্যগুলো 2টা বৈশিষ্ট্যের মধ্যেই সীমাবদ্ধ থেকেছিল। কোন 2টা বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ঘটানো হয়েছিল? একটা লম্বা বৈশিষ্ট্য, একটা খাটো জাতের বৈশিষ্ট্য। এবং যে অফস্প্রিং গুলো F1 জেনারেশনে পাওয়া গিয়েছে, পরবর্তী F2 জেনারেশনে পাওয়া গিয়েছে, সবগুলো বৈশিষ্ট্যই ছিল ওই আগের পিতা এবং মাতা থেকে আগত 2টা বৈশিষ্ট্যের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু যখন 2 বা ততোধিক জোড়া, মানে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের থেকেও বাড়তি আরো কয়েক জোড়া বৈশিষ্ট্য নিয়ে ক্রস ঘটানো হবে, তখন ঘটনাটা হবে একটু ভিন্নতর। পিতা বা মাতার বৈশিষ্ট্যে যে বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হবে না বা যে অভিব্যক্তি পরিলক্ষিত হবে না, সেই নতুন নতুন বৈশিষ্ট্যই পরিলক্ষিত হবে হচ্ছে F2 জেনারেশনে। কারণ কি? কারণ তারা স্বাধীনভাবে বিন্যস্ত হতে পারবে। এই স্বাধীনভাবে বিন্যস্ত হতে পারবে দেখেই মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে ডাইহাইব্রিড ক্রস ছাড়াও বলা হয় স্বাধীনভাবে মিলনের সূত্র। এখন আসো আমরা সূত্রটা একটু বুঝে নিয়ে তারপরে আমরা মেন্ডেলের ব্যতিক্রমটা পড়ব। তো স্বাধীনভাবে মিলনের সূত্রে ধরে নিলাম একটা তোমার হলুদ গোল বীজের মটর গাছের সাথে একটা সবুজ কুঞ্চিত বীজ সমৃদ্ধ মটর গাছের ক্রস করানো হলো। তাহলে হলুদ গোল বীজ সমৃদ্ধ মটর গাছের সাথে
কার পলিনেশন বা পরাগায়ন ঘটানো হলো, সবুজ কুঞ্চিত বীজ দেয় এরকম আরেকটা মটর গাছের সাথে ক্রস ঘটানো হলো। তাহলে তোমরা বৈশিষ্ট্য দেখো কয়টা পাচ্ছ, দুইটা বিপরীত বৈশিষ্ট্য। কালার কি বীজটার, হলুদ কালার, এই বীজটার কালার কি সবুজ, তাহলে এটা একজোড়া বৈশিষ্ট্য। আবার দেখো বীজটার আকৃতি কেমন, এই বীজটার আকৃতি গোল, এটা একটা বৈশিষ্ট্য। তার সাথে মিল রেখে এটা আরেকটা বিপরীত বৈশিষ্ট্য কি, এই বীজটা গোল না হয়ে হয়েছে কুঞ্চিত। তাহলে বৈশিষ্ট্য আমরা সেই হিসেবে পেলাম কত জোড়া, এক জোড়া বৈশিষ্ট্য পেলাম না, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য না পেয়ে পেলাম দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য। যেহেতু দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য পেয়েছি, এখন এটাতে ক্রস ঘটালে দেখা যাবে প্রথম জেনারেশনে, দেখো প্রথম জেনারেশনে কি বলেছে, দেখো সবাই হয়েছে হলুদ গোল। এখন তোমরা বলবে যে ম্যাডাম হলুদ গোল বুঝলাম, কিন্তু জিনোটাইপ কি বা কিভাবে আমরা নির্ধারণ করব বা কিভাবে আমরা বুঝবো। তো হলুদ এই বৈশিষ্ট্যটার জন্য আমরা বড় হাতের ওয়াই ধরলাম যে নির্ধারিত তার জিনোটাইপ বা ওয়াই জিন যুগল হচ্ছে এইটার জন্য হলুদ রংটা তৈরির জন্য দায়ী, বীজের হলুদ রংটা তৈরির জন্য দায়ী। আর বড় হাতের আর আমরা ধরে নিচ্ছি যে তার গোল আকৃতিটা তৈরির জন্য দায়ী। তাহলে এইভাবে আমরা পেয়ে গেলাম দুই জোড়া জিন যুগল, দুই জোড়া জিন যুগল। ওয়াই তার হলুদ বর্ণ তৈরির জন্য দায়ী, বীজের হলুদ বর্ণ তৈরির জন্য দায়ী, আর বীজের গোল আকৃতি তৈরির জন্য দায়ী। অপরপক্ষে যে আরেকটা গাছের সাথে ক্রস করানো হয়েছে সেখানে সবুজ বর্ণের জন্য আমরা ছোট হাতের ওয়াই জিন যুগলকে ধরে নিলাম। ওয়াই জিন যুগলের কারণেই বীজটা সবুজ হচ্ছে বর্ণে এবং কুঞ্চিত কেন হচ্ছে, তার মধ্যে আর ছোট হাতের আর এই জিন যুগলের উপস্থিতির কারণে বীজগুলো, মটর গাছের বীজগুলো কুঞ্চিত হচ্ছে। এখন এই হলুদ গোল বীজ সমৃদ্ধ গাছের সাথে যখন সবুজ কুঞ্চিত গাছের তোমার হচ্ছে সংকরায়ন হচ্ছে, তখন দেখা যাচ্ছে কি, তখন দেখা যাচ্ছে যে প্রথম সংকর পুরুষে আসছে কি ধরনের বীজ, সবাই হচ্ছে গোল আর হলুদ হচ্ছে। তাহলে প্রথম সংকর পুরুষ দেখে আমরা কি বুঝে নিচ্ছি, প্রথম সংকর পুরুষ দেখে আমরা বুঝে নিচ্ছি হচ্ছে যে অবশ্যই হলুদ এবং গোল এই বৈশিষ্ট্যটাই প্রকট ছিল, না হলে কি হতো না, না হলে F1 জেনারেশনে হলুদ গোল বৈশিষ্ট্যটা প্রকাশিত হতো না। ঠিক আছে, এখন আমরা চলে যাই কিভাবে হলুদ গোল বীজটাই তার নিজস্ব বৈশিষ্ট্য প্রকাশ করতে পারলো। ধরে নিলাম এই ক্রোমোজোমটা হলুদ এবং গোল, এই ক্রোমোজোমটা হলুদ এবং গোল বীজের প্রতিনিধিত্বকারী গ্যামেটের ক্রোমোজোম। তাহলে তার একজোড়া থেকে জিন থেকে আমি যে একজোড়া ক্রোমোজোম থেকে আমি একটা ক্রোমোজোম নিলাম, কি ক্রোমোজোম, সাপোজ এখানে ক্রোমোজোম ছিল একজোড়া এইভাবে, তাহলে যে কোনো একটা ক্রোমোজোম যদি প্রতিনিধিত্বকারী গ্যামেটে প্রবেশ করে, প্রতিনিধিত্বকারী ক্রোমোজোম হিসেবে গ্যামেটে প্রবেশ করে, ধরলাম আমরা হলুদ গোল বীজ সৃষ্টির জন্য যে গ্যামেটটা পেলাম সেখানে একটা ওয়াই জিন আর একটা আর জিন, এইভাবে আমরা সেগ্রিগেট করে নিলাম। একইভাবে তোমার ছোট হাতের ওয়াই জিন এবং ছোট হাতের আর জিন সমন্বিত একটা ক্রোমোজোম পেলাম কোথা থেকে, সবুজ কুঞ্চিত তোমার হচ্ছে বীজের তার গ্যামেট থেকে। আচ্ছা, সবুজ কুঞ্চিত গাছের পরাগরেণু থেকে। আচ্ছা, সেখান থেকে আমরা যে গ্যামেটটা পেলাম সেটা হচ্ছে ছোট হাতের ওয়াই একটা জিনকে রিপ্রেজেন্ট করছে, ছোট হাতের আর জিনকে রিপ্রেজেন্ট বা বহন করছে। তাহলে এই দেখো যেই টোটাল আমরা জিন যুগল পেলাম, বড় হাতের ওয়াই জিন একটা, তার সাথে সামঞ্জস্যকারী ছোট হাতের ওয়াই জিন একটা, তার সাথে আবার বড় হাতের আর বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একটা জিন, আর ছোট হাতের আর বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী আরেকটা জিন। তাহলে এই জিনটা ছিল কোন গাছের, ছিল হলুদ বর্ণ নিয়ন্ত্রণকারী জিন, আর এই জিনটা ছিল লাল বর্ণ নিয়ন্ত্রণকারী জিন। যদিও সবুজ বর্ণ নিয়ন্ত্রণকারী জিন তার পাশাপাশি অবস্থান করছে, কিন্তু সে নিজেকে প্রকাশিত করতে পারছে না। একইভাবে ছোট হাতের আর জিন যদিও কি ধরনের আকৃতি প্রকাশ করতে বা কি ধরনের আকৃতির অভিব্যক্তি তৈরি করতে পারত, কুঞ্চিত আকৃতি বা কুঞ্চিত তার শেপটা তৈরি করতে পারতো, কিন্তু সে পারছে না। কেন?
কারণ আর জিনটা তার পাশাপাশি থাকায় সে নিজেকে প্রকাশ করতে পারছে না। তাহলে আমরা সেই একই আগের সূত্র অনুযায়ী বলতে পারি যে কি, তাহলে এখানে বড় হাতের ওয়াই এবং বড় হাতের আর জিনটার উপস্থিতির কারণেই F1 জেনারেশনের সমস্ত উদ্ভিদই কি ধরনের বীজ দিয়েছে, সবাই হলুদ গোল হয়েছে। তাহলে আমরা ওই কনক্লুশনে যেতে পারি বা উপসংহারে যেতে পারি কি, এখানে থাকা বড় হাতের ওয়াই আর বড় হাতের আর জিনের কারণেই বীজটা গোল হলুদ হয়েছে, এবং বলতে পারি যে এই বীজটাই ছিল প্রকট জিনবাহী বীজের উত্তরাধিকারী বা প্রকট জিনের উত্তরাধিকারী। এখন যদি এই F1 জেনারেশনে প্রাপ্ত দুইটা উদ্ভিদের মধ্যে সংকরায়ন করা হয়, তখন কি ফলাফল আসবে? তখন দেখা যাবে যে বাবা বা মায়ের যে বৈশিষ্ট্যগুলো ছিল, এটা ছিল পিতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য, ধরে নিলাম এটা ছিল মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য, কিন্তু এই বৈশিষ্ট্যগুলো ছাড়াও নতুন আরো দুইটা বৈশিষ্ট্যের আবির্ভাব হয়েছে। কেন হয়েছে? কারণ মেন্ডেল প্রথমেই বলে দিয়েছেন এই সূত্রটাই হচ্ছে কি, স্বাধীনভাবে বিন্যস্ত হওয়ার সূত্র। পিতা বা মাতায় যে বৈশিষ্ট্যগুলো ছিল তারা মিশ্রিত হয়েছিল না, তারা পাশাপাশি অবস্থান করেছিল। যখন জননকোষ তৈরির সময় এসেছে তখনই তারা পৃথকভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন ভাবে আত্মপ্রকাশ করতে পেরেছে দেখেই নতুন দুইটা বৈশিষ্ট্যের উদ্ভব ঘটেছে। নতুন দুইটা বৈশিষ্ট্য কি? একটা হচ্ছে গোল সবুজ বৈশিষ্ট্য, যেটা পিতৃ বা মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য ছিল না, আর একটা কুঞ্চিত হলুদ বৈশিষ্ট্য, যেটা পিতৃ বা মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য ছিল না। এই কারণে এই সূত্রকে বলা হচ্ছে ডাইহাইব্রিড ক্রস বা স্বাধীনভাবে বিন্যস্ত হওয়ার সূত্র। এখন আমরা একটু জিনতাত্ত্বিক ব্যাখ্যাটা দেখি। চেকার বোর্ডে যে জিনতাত্ত্বিক ব্যাখ্যাটা আছে, তোমাদের যে সমস্যাটা হয় যে ক্লাসে তোমরা বলো যে ম্যাডাম আমরা গ্যামেট কিভাবে তৈরি করব, গ্যামেট গুলো সিলেক্ট করব কিভাবে, কারণ এখানে গ্যামেট গুলো সমস্তটা হেটেরোজাইগাস অবস্থায় আছে। গ্যামেট সিলেক্ট করার ক্ষেত্রে তোমরা এক জাতের গ্যামেট গুলোকে একখানে রাখবে, আর তার সাথে সহযোগী হিসেবে রাখবে তা ভিন্ন জাতের একটা গ্যামেটকে। কিভাবে? যেমন আমি বলেছি যে হলুদ বর্ণ তৈরিকারী জিন হচ্ছে ওয়াই, তাহলে আর তার সাথে আমরা একটা ক্রোমোজোমে রাখছি কি, যে আকৃতি তৈরিকারী আর একটা জিন কি রাখছি, আর রাখছি। তাহলে আমরা যদি গ্যামেটের ক্ষেত্রে আমরা জানি গ্যামেটে জিন জোড়ায় জোড়ায় থাকে না, কিভাবে থাকে? অর্ধেক সংখ্যক হিসেবে থাকে। তাহলে এই যে ওয়াই আর আর একটা গ্যামেট পেলাম, এই ধরনের গ্যামেট সমৃদ্ধ একটা এই ধরনের ক্রোমোজোম সমৃদ্ধ একটা গ্যামেট পেলাম। আবার তোমরা বলতে পারো যে ম্যাডাম এই ওয়াই আর আরটা কিভাবে আসলো? হতে পারে এরকম কোনো কারণে। আমরা এই জিনটা দেখে নিই, ওয়াই আমরা দেখেছি যে ছোট হাতের ওয়াই ছোট হাতের আর, এরকম গ্যামেটও তৈরি হতে পারে। আচ্ছা, এরকম না তৈরি হয়ে এরকম কিভাবে তৈরি হলো, যে তোমরা বলবা যে ম্যাডাম ছোট হাতের ওয়াই এর সাথে বড় হাতের আর কিভাবে একত্রিত হতে পারলো? যখন মিশ্রিত হয়ে যাবে, এখন প্রবাবিলিটি টেস্টের জন্য সব ধরনের বৈশিষ্ট্যগুলোকে আমাদের সাথে রাখতে হবে। ধরে নিলাম এইখানে সবুজ বর্ণ তৈরিকারী জিনটা থাকা সত্ত্বেও এখানে কোনো কারণে বড় হাতের আর জিনটা বা কি বীজের গোলাকৃতি তৈরিকারী জিনটা তার অংশে চলে এসেছে, তখন আমরা এই ধরনের গ্যামেটকেও কি রাখবো, আমাদের ধর্তব্যের মধ্যে রাখবো বা আমাদের সম্ভাবনার ক্ষেত্রে রাখবো। তাহলে সেই হিসেবে আমরা গ্যামেট পাচ্ছি 4 ধরনের। বড় হাতের ওয়াই আর এক ধরনের, ছোট হাতের ওয়াই আর বড় হাতের আর এক ধরনের, ছোট হাতের বড় হাতের ওয়াই ছোট হাতের আর এক ধরনের গ্যামেট, একইভাবে ছোট হাতের ওয়াই ছোট হাতের আর আরেক ধরনের গ্যামেট। তো যদি আমরা এটাকে ধরে নেই প্যাটার্নাল গ্যামেট, তাহলে এই পাশে থাকবে আমাদের ম্যাটার্নাল গ্যামেট। তাহলে কি আসছে? প্যাটার্নাল গ্যামেটও যেরকম পাবো, যেহেতু সংকর উদ্ভিদের ক্ষেত্রে প্যাটার্নাল গ্যামেট যেমন হবে, ম্যাটার্নাল গ্যামেটকেও একইভাবে রেখে দিব। তাহলে এইভাবে ক্রস করলে আমরা যেই বৈশিষ্ট্যগুলো পাচ্ছি, দেখো এখানে কালার আলাদা করে দেয়াই আছে, তো যেখানে বড় হাতের ওয়াই আর বড় হাতের আর থাকবে সেই সবগুলো বীজই হবে গোল হলুদ। কিন্তু বড় হাতের ওয়াই এর উপস্থিতি নাই, শুধুমাত্র ছোট হাতের আর আছে, সেগুলো বড় হাতের ওয়াই না থাকায় হলুদ না হয়ে হবে সবুজ। এবং যেহেতু বড় হাতের আর এর উপস্থিতি আছে, তাই তারা হবে গোলাকৃতির। ইন কেস অফ কুঞ্চিত না হয়ে তারা হবে রিঙ্কেলড বা কুঞ্চিত না হয়ে তারা হবে সবুজ। একইভাবে যে বীজের ক্ষেত্রে গোলাকৃতি তৈরি করার জন্য আর জিনটা উপস্থিত থাকবে না, শুধুমাত্র ছোট হাতের আর জিনটা উপস্থিত থাকবে, হোমোজাইগাস হিসেবে থাকুক,
তখন দেখা যাবে যে হোমোজাইগাস অবস্থায় একজোড়া ছোট হাতের আর জিন যদি উপস্থিত থাকে, শুধুমাত্র সেই জিনগুলোই কি হবে, সেই জিনগুলোই কুঞ্চিত থাকবে। তোমাদের এখানে মানে লক্ষণীয় যে আর জিন জোড়ায় থাকুক অথবা একটা থাকুক, আর জিন তার সাথে থাকলেই সেই জিনটা কি হবে, সেই জিনটা কুঞ্চিত হবে না, সেই জিনটা আকৃতিতে গোল হবে। তাহলে দেখো ওই যে আগের কনক্লুশনে আবার চলে যাচ্ছি, কোন কনক্লুশনে, যে বাবা এবং মায়ের বৈশিষ্ট্য ব্যতি রেখেও দুইটা নতুন যে বৈশিষ্ট্য আবির্ভূত হলো, এই জন্যই ডাইহাইব্রিড ক্রসকে বলা হচ্ছে স্বাধীনভাবে মিলনের সূত্র। এখন গ্রেগর জোহান মেন্ডেল যে দুইটা যুগান্তকারী সূত্রের অবতারণা করেছিলেন এবং তার ভিত্তিতেই জেনেটিক্সের সাথে আমাদের পরিচয়, এগুলোরও বিভিন্ন ধরনের ব্যতিক্রম আছে। কারণ ওই সময় গ্রেগর জোহান মেন্ডেল লিঙ্কড জিনের বা হচ্ছে সংযুক্তকারী জিনের বৈশিষ্ট্য পরিলক্ষিত করেননি বা তখন দেখেননি। এই কারণেই দেখা গিয়েছে কি, এই কারণেই দেখা গিয়েছে যে মেন্ডেলের সূত্রের কিছু ব্যতিক্রম আছে। এখন আমরা মেন্ডেলের সূত্রের প্রথম সূত্রেরও ব্যতিক্রম জানি, দ্বিতীয় সূত্রেরও ব্যতিক্রম জানি। তোমাদের ক্লাসের সুবাদে আমি শুধুমাত্র একটি সূত্রের, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে এপিস্টেসিস। যদিও দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের মধ্যে দুটি ব্যতিক্রম পাওয়া যায়, উল্লেখযোগ্য দুটি ব্যতিক্রমের, এপিস্টেসিসের ক্ষেত্রে আরো দুটি ব্যতিক্রম পাওয়া যায়। তো ব্যতিক্রম দুটি কি কি? একটি হচ্ছে পরিপূরক জিন ব্যতিক্রম বা পরিপূরক জিনের অভিব্যক্তি, আরেকটি হচ্ছে এপিস্টেসিস। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে এপিস্টেসিসের মধ্যেই প্রকাশিত প্রকট এপিস্টেসিস। এখন প্রকট এপিস্টেসিস কাকে বলে আমরা একটু দেখি। প্রকট এপিস্টেসিসের বা এপিস্টেসিসের সংজ্ঞা কি, ইন জেনারেল এপিস্টেসিস বলতে কি বুঝি। আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনায় ছিলাম সেখানে কিন্তু মেন্ডেল, গ্রেগর জোহান মেন্ডেল শুধুমাত্র একজোড়া জিনের মধ্যকার পারস্পরিক প্রতিক্রিয়াকেই বলেছেন, বা একজোড়া অ্যালিলের মধ্যকার প্রতিক্রিয়াকেই ব্যক্ত করেছেন। যে কি, আমি একেবারে প্রথম সূত্রের ক্ষেত্রেই বলি, এখানে এই যে একজোড়া জিন, তাদের মধ্যকার পারস্পরিক প্রতিক্রিয়ায় দেখা গিয়েছে যে কোনো একটা বৈশিষ্ট্য, কি বৈশিষ্ট্য, লম্বা বৈশিষ্ট্যটা প্রকাশিত হয়েছে। কিন্তু মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম যখন দেখা গিয়েছে, তখন দেখা গিয়েছে যে শুধুমাত্র একজোড়া অ্যালিলিক জিনের প্রতিক্রিয়ায় কোনো বৈশিষ্ট্য প্রকাশিত হয় না। কখনো কখনো ওই অ্যালিল বা ওই অবস্থানের বাইরে বা ওই লোকাসে অবস্থিত জিনের বাইরের জিনও করতে পারে কি, আমি ধরে নিলাম যে আর জিন, এই জিনগুলো কখনো কখনো এই যে লম্বা বৈশিষ্ট্যটাকে সাপ্রেস করে রাখতে পারে, লম্বা বৈশিষ্ট্যটাকে প্রকাশিত হতে না দিয়ে প্রকট বৈশিষ্ট্য হওয়া সত্ত্বেও তাকে খাটো করলো। বা এরকম করে বলতে পারি যে আমরা যে উদাহরণটা নিয়ে আলোচনা করব সেই উদাহরণেই থাকি আমরা। যেমন ধরো কি বলে হচ্ছে ওয়াইনডট, যে লেগ হর্ন জাতের মোরগ বা মুরগির রঙিন পালকের জন্য দায়ী প্রকট জিন হচ্ছে সিসি। এইটা থাকা সত্ত্বেও, একজোড়া সি জিন থাকা সত্ত্বেও তার নন অ্যালিলিক মানে তার লোকাসের থেকে দূরে অবস্থিত আরেক জোড়া জিন কি করে, তার রং প্রকাশে বাধা দেয়। তার মানে তার রঙিন পালক তৈরি হতে তাকে বাধা দিচ্ছে না। তো মেন্ডেল কিন্তু, গ্রেগর জোহান মেন্ডেল তার দেয়া সূত্রতে কিন্তু এই ঘটনার ব্যাখ্যা করে যাননি। তিনি শুধুমাত্র একজোড়া জিনের পারস্পরিক প্রতিক্রিয়াকেই ব্যক্ত করেছেন। পরবর্তীতে দেখা গিয়েছে একজোড়া জিনের পারস্পরিক প্রতিক্রিয়ায় সব অভিব্যক্তি প্রকাশিত হয় না। কখনো কখনো ওই লোকাস বা ওই অবস্থান বা ওই জোড়ার বাইরের জিনও তাকে কি করতে পারে, প্রভাবিত করতে পারে, তাকে দমিয়ে রাখতে পারে, বা দমিয়ে রেখে ওই লোকাসের বাইরের জিনও নিজেকে আত্মপ্রকাশ করতে পারে। তো এপিস্টেসিস হচ্ছে সেই ধরনেরই ঘটনা। কি ঘটনা, আমরা সংজ্ঞাটা একবার দেখে নেই। এপিস্টেসিস কি, একটি জিন যখন একটি নন অ্যালিলিক জিনের কার্যকারিতাকে প্রকাশে বাধা দেয় তখন এই প্রক্রিয়াকে এপিস্টেসিস বলে। তোমাদেরকে একটা স্বাভাবিক ঘটনা বলি, যখন গ্রামে দুই পক্ষে ঝামেলা হয় তখন দুই পক্ষ নিজেদের বিবাদ না মিটিয়ে কি করে, তৃতীয় পক্ষের শরণাপন্ন হয়। কি করে, গ্রাম্য সালিশে চেয়ারম্যান বা যে হচ্ছে মাতবর থাকেন বা যে হচ্ছে পঞ্চায়েতের মালিক থাকে, পঞ্চায়েতের যে প্রধান থাকেন, পঞ্চায়েত প্রধান, তিনি এসে দেখা যায় যে দুই পক্ষের বিবাদ মীমাংসা করে দিয়ে তিনি যেই রায়টা দেন সেই রায়টাই
হচ্ছে সাব্যস্ত হয়। ঠিক সেই ক্ষেত্রে এরকমই যে একজোড়া জিন যখন নিজেদের মধ্যে নিজেদের বৈশিষ্ট্যটাই প্রকাশ করতে পারে না, তখন তার অবস্থানের বাইরের জিন কি করে, তাকে সাপ্রেস করে তার বৈশিষ্ট্যটা বা তার দেয়া তথ্যগুলোই প্রকাশিত হতে দেয়। এখন এখানে তোমাদেরকে বলেছিলাম যে রঙিন লেঘর্ন মোরগ বা মুরগির রং প্রকাশের জন্য দায়ী জিন ধরে নিয়েছি সি আর সি, আর আরেক জোড়া জিন হচ্ছে যে রং প্রকাশ করতে দিচ্ছে না তাকে আমরা বলছি আই, এক জোড়া আই জিন। তো যেই আই জিনটা থাকার কারণে সি জিনটা প্রকট হওয়া সত্ত্বেও নিজেকে প্রকাশিত করতে পারলো না, তখন একে বলা হচ্ছে বাধাপ্রাপ্ত জিন। এবং যেই জিনটা তার ভিন্ন লোকাসে অবস্থান করা সত্ত্বেও অন্য জায়গার আরেকটা জিনকে, অন্য লোকাসের আরেকটা জিনকে অবদমিত করতে পারলো, এই জিনকে বলা হচ্ছে কি জিন? এই জিনকে তখন বলা হচ্ছে বাধাদানকারী এপিস্টেটিক জিন। আর যে বাধাপ্রাপ্ত হচ্ছে তাকে বলা হচ্ছে, যে বাধাপ্রাপ্ত হয়ে নিজেকে প্রকাশ করতে পারছে না তাকে বলা হচ্ছে হাইপোস্টেটিক জিন। এইখানে সে প্রকট ছিল, তারপরেও সে প্রকটতাকে প্রকাশ করতে পারছে না, এটাই হচ্ছে তার ব্যর্থতা। কারণ তার লোকাসের বাইরে, তার অবস্থানের বাইরে আরেকজন এসে কি করছে, তাকে অবদমন করে রাখছে। এই ঘটনাটা নিয়ে বা এই টপিকটা নিয়ে আমরা পড়ছি যে এপিস্টেসিস। এপিস্টেসিসের মধ্যে দুইটা প্রকারভেদ আছে, একটা হচ্ছে প্রকট এপিস্টেসিসের অভিব্যক্তি বা ইমপ্রেশন, আর একটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, যেটার কারণে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের কারণে আমরা দেখে থাকি যে মানুষের জন্মগত মুখ ও বধিরতা হওয়া সত্ত্বেও একজন বাবা বা একজন মা দুইজনই জন্মগত মুখ ও বধির হওয়া সত্ত্বেও তাদের সন্তান কিন্তু স্বাভাবিক বাক শ্রবণক্ষম হয়, কথা বলতে এবং শুনতে না পারলেও তাদের সন্তানাদি কিন্তু সুস্থ সন্তান উৎপাদন করতে তারা সক্ষম। সেটা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসে ভালো মতো ব্যাখ্যা দেওয়া আছে। এখন আমার ব্যাখ্যায় যেটা পড়ব সেটা হচ্ছে প্রকট এপিস্টেসিস। প্রকট এপিস্টেসিস কাকে বলে? দেখো এখানে সংজ্ঞায়, যখন একটি প্রকট জিন অপর একটি নন অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়, তখন ওই প্রক্রিয়াকে বলা হয় প্রকট এপিস্টেসিস। তো দেখো এখানে দুই জাতের মোরগ বা মুরগি দেয়া আছে, মোরগ দেয়া আছে। এখানে দেয়া আছে যে রঙিন লেঘর্ন। লেঘর্ন জাতটাকে সাধারণত এই অবস্থায়ও দেখা যায়, রঙিন পালকের অবস্থায়ও দেখা যায়। অরিজিনালি তারা এই অবস্থায় ছিল, কিন্তু কোনো কারণে জিনের কোনো অবস্থানগত কারণে তাদের জিনে যখন ওই এপিস্টেটিক জিন প্রবেশ করেছে বা এপিস্টেটিক জিন অবস্থান নিয়েছে, পরবর্তীতে দেখা গিয়েছে যে অ্যালবিনো এরকম একেবারে সাদা, অ্যালবিনো বললে ঠিক ভুল হবে, যে পালকের ক্ষেত্রে অ্যালবিনো, পালকের আর রং প্রকাশিত হয়নি। অন্যখানে কিন্তু রং দেখা যাচ্ছে, তার মাথার ঝুঁটি, তারপরে হচ্ছে ঝুঁটির নিচে গলার সাথে থাকা ঝুলন্ত অংশ, এই জায়গায় কিন্তু রং দেখা যাচ্ছে। অ্যালবিনো বলতে আবার বোঝায় একেবারেই সাদা, কোথাও কোনো মেলানিন বা কোনো রঞ্জক নাই। তো যাই হোক, রঙিন লেঘর্নের পালকে রং থাকা সত্ত্বেও কখনো কখনো সাদা জাতের লেঘর্ন মুরগি দেখা যায়, মোরগ বা মুরগি দেখা যায়। কেন দেখা যায় সেটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। তাহলে কেন দেখা যায় আমরা যাই, আলোচনায় চলে যাই। আচ্ছা, কিভাবে ধরে নিলাম যে সাদা লেঘর্নের রঙিন পালকের জন্য দায়ী প্রকট জিন হচ্ছে সি, এবং সাদা লেঘর্নের রঙিন পালকের বাধা দানকারী প্রকট জিন হচ্ছে আই। তাহলে সাদা লেঘর্নের জিনোটাইপ পাবো আমরা CCII। এখন এইখানে যদি আমি তোমাদেরকে ক্রোমোজোমের বিন্যাস দিয়ে তাদের জিনোটাইপটা ব্যাখ্যা করি, তোমাদের বুঝতে সহজ হবে। তাহলে এখানে কি পেয়েছি? রঙিন পালকের জন্য দায়ী একজোড়া জিন CC যারা প্রকট, বৈশিষ্ট্যে প্রকট, আরেক জোড়া এপিস্টেটিক জিন যারা কি করছে, রঙিন পালকের রং প্রকাশ করতে দিচ্ছে না, তারা II। তাহলে দেখো টোটাল এই জিনগুলোর অবস্থান হিসেবে আমরা বলে নিচ্ছি কি জিনোটাইপ কি কি পাচ্ছি, এক জোড়া CC জিন আর এক জোড়া II জিন। তাদের তাহলে দুই জোড়া বৈশিষ্ট্য কি, এক জোড়া রঙিন রং প্রকাশ করছে, আরেক জোড়া রঙিন রং প্রকাশে বাধা দিচ্ছে। কার রঙিন রং প্রকাশে বাধা দিচ্ছে? ওই লেঘর্ন জাতের মোরগ বা মুরগির পালকের রং প্রকাশে বাধা দিচ্ছে। তাহলে এই আমরা পেয়ে গেলাম হচ্ছে কি তোমার
লেঘর্নের জিনোটাইপ। এখন যখন আমরা কোনো বৈশিষ্ট্য স্ট্যাবলিশ করতে যাব, বৈশিষ্ট্যকে বুঝতে যাব, সেই বৈশিষ্ট্য নিয়ে ব্যাখ্যা করতে যাব, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? ক্রস করতে হবে, সংকরায়ন করতে হবে। সেই জন্য আমাদের ভিন্ন একটা প্রচ্ছন্ন জাত দরকার, যেই প্রচ্ছন্ন জাতের সাথে ক্রস করলে আমরা প্রকট বৈশিষ্ট্যগুলোকে ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে। বলতে পারো যে টেস্ট ক্রস করার জন্য। এখন এই টেস্ট ক্রসের জন্য, এই জিনতাত্ত্বিক অভিব্যক্তি প্রকাশের জন্য বা বোঝার জন্য আমাদের আরেকটি জাত দরকার। ধরে নিলাম সেই জাতটা হচ্ছে ওয়াইনডট, সাদা ওয়াইনডট। এখন ওয়াইনডটের জিনোটাইপের জন্য ধরে নিলাম যে ওয়াইনডটের সাদা জিন প্রকাশের, সাদা বর্ণ প্রকাশের জন্য, ওয়াইনডটের পালকের সাদা বর্ণ প্রকাশের জন্য একজোড়া প্রচ্ছন্ন জিন হচ্ছে ছোট হাতের সিসি, আর আরেক জোড়া জিন হচ্ছে তারই ভিন্ন লোকাসে থাকা আরেক জোড়া জিন হচ্ছে আই আই। এখন তোমরা বলবা যে ম্যাডাম এখানে আই আই এর তো কোনো কাজ নাই, কিন্তু আই আই কেন নিয়েছি? কারণ সুবিধার্থে। আগের ক্ষেত্রেও যেহেতু আমরা 2 জোড়া জিন নিয়েছি, এই ক্ষেত্রেও আমাদের কি করতে হবে? অবশ্যই 2 জোড়া জিন নিয়েই কাজ করতে হবে, না হলে কি হবে? মিলবে না। তাহলে এইখানকার জিনোটাইপ আমরা কি পাচ্ছি? ছোট হাতের সিসি এক জোড়া জিন, ছোট হাতের আই আই এক জোড়া জিন। এই সমস্ত জিনোটাইপ মিলেই লেঘর্নের কালার, লেঘর্নের ওয়াইনডটের পালকের কালারটা কি আসছে? সাদা। যদিও এখানে কোনো জিনই প্রকট অবস্থানে নাই, সবাই প্রচ্ছন্ন অবস্থানে। তাহলে এখন আমরা F1 জেনারেশনে ক্রস করে দেখি যে F1 জেনারেশনে প্রাপ্ত ফলাফল কি কি। F1 জেনারেশনে প্রাপ্ত ফলাফল কি আসছে? F1 জেনারেশনে এই সাদা লেঘর্ন, তার সাথে সাদা ওয়াইনডট, এই দুইটার ক্রস করব যখন, ক্রস করার পরে দেখা যাবে কি? ক্রস করব যখন আমরা সাদা লেঘর্নের সাথে ইন্টারব্রিড করা হচ্ছে কার? সাদা ওয়াইনডটের। তাহলে এখন ক্রস করার ক্ষেত্রে সেটা বোঝার জন্য আমাদেরকে কি করতে হবে? তার জিনোটাইপটা আমরা আগেই জেনেছি। কি জিনোটাইপ? সাদা লেঘর্নের জিনোটাইপ হচ্ছে এই বড় হাতের সিসিআই 2 জোড়া জিন, আর সাদা ওয়াইনডটের জিনোটাইপ কি হচ্ছে? ছোট হাতের সিসি, ছোট হাতের আই আই এক জোড়া জিন। এখন যখন আমরা এটার গ্যামেট নির্ধারণ করতে যাব, তাহলে প্রত্যেক জোড়া থেকে যে কোনো একটা জিন নিব, যে কোনো একটা জিন নিব। এই ক্ষেত্রেও এই জিন যুগল থেকে একটা জিন আসবে। তার মানে আমরা তো জানি গ্যামেটের ক্ষেত্রে যেহেতু ক্রোমোজোমও একটা আসে, অবশ্যই জিন যুগলও একটাই আসবে। আচ্ছা, এই ক্ষেত্রেও তাই। তোমার হচ্ছে এই জিন যুগল, এই হচ্ছে জিন যুগল বা এই জিনোটাইপ থেকে আমরা যখন গ্যামেট পাবো, তখন এই ছোট হাতের সিসি থেকে যে কোনো একটা জিন, আর ছোট হাতের আই আই থেকে যে কোনো একটা জিন, এইভাবে আমরা কি করব? গ্যামেটটা নির্ধারণ করব। আচ্ছা, নির্ধারণ করে ফেললাম। এখন এই গ্যামেট দ্বয়ের মিলনের ফলে F1 জেনারেশনে আমরা যেই জিনোটাইপটা পেলাম, একটা কি? বড় হাতের সি, একটা ছোট হাতের সি, বড় হাতের আই, ছোট হাতের আই। এই জিনোটাইপ হওয়া সত্ত্বেও দেখা গেল মোরগ বা মুরগি সবাই সাদা রঙের হচ্ছে। এখন কেন সাদা রঙের হচ্ছে সেটা আবিষ্কার করার জন্যই F1 জেনারেশনে মোরগ বা মুরগির সাথে আবার ক্রস করে তার জিনতাত্ত্বিক ব্যাখ্যাটা উপস্থাপন করতে পারবো আমরা, যখন আমরা সেকেন্ড জেনারেশনে যাব। এখন যখন আমরা F1 জেনারেশনের দুইটা মোরগ বা মুরগির মধ্যে ক্রস করলাম, তখন কি ফলাফল আসে আমরা একটু দেখি। তখন কি ফলাফল আসে? এখন আমাদের মূল জিনোটাইপ F1 ইয়েতে জিনোটাইপ কি ছিল? আমাদের F1 জেনারেশনে জিনোটাইপ ছিল সিসি, বড় হাতের আই, ছোট হাতের আই। তাহলে এখন আমরা কেন এই 4 ধরনের গ্যামেট নিচ্ছি? ধরে নিচ্ছি বড় হাতের সি জিনের সাথে বড় হাতের আই জিন একটা গ্যামেট তৈরি করেছে, একইভাবে বড় হাতের সি জিনের সাথে ছোট হাতের আই জিন একটা গ্যামেট তৈরি করেছে, একইভাবে ছোট হাতের সি জিনের সাথে বড় হাতের আই জিন একটা গ্যামেট তৈরি করেছে, আর লাস্টলি ছোট হাতের সি জিনের সাথে ছোট হাতের আই একটা গ্যামেট তৈরি করেছে। এখন এই গ্যামেট তৈরির ক্ষেত্রে এটা হোক মোরগ বা মুরগি, উভয় ক্ষেত্রে একই রকমই হবে। তাই চেকার বোর্ডে এক পাশে আমরা মোরগের গ্যামেটগুলো আর এক পাশে মুরগির গ্যামেটগুলো রাখলাম। তো গ্যামেট নির্ধারণ করার পরে গ্যামেটগুলোর মিলনের ফলে দেখো তোমরা রেশিওটা কি, ইয়েটা কিরকম আসছে, ফিনোটাইপটা কিরকম আসছে। যেখানে যেখানে
প্রকট আই জিনের উপস্থিতি দেখা যাচ্ছে। প্রকট আই জিন খেয়াল করো, যেখানে যেখানে প্রকট আই জিন এক জোড়ায় আছে বা জোড়া ছাড়া অবস্থায় আছে, সেখানে সেখানেই মোরগ বা মুরগির পালকের রং কি এসেছে? মোরগ বা মুরগির পালকের রং এসেছে। এইটাকে আমরা আলাদা রাখবো, এই জিনোটাইপটাকে আলাদা রাখবো। সেখানে মোরগ বা মুরগির পালকের রং এসেছে হচ্ছে সাদা। এখন এই সাদা আসার মূল কারণই হচ্ছে এই এপিস্টেটিক জিনটার উপস্থিতি, সেটা জোড়ায় হোক বা এককভাবে হোক। সেই প্রকট আই জিনটার উপস্থিতির কারণেই ওই ওয়াইনডটের বা লেঘর্নের মোরগ বা মুরগির পালকের রং এসেছে সাদা। যেহেতু ছোট হাতের আই জিনটা প্রচ্ছন্ন, সে থাকা বা না থাকায় মোরগের পালকের রং প্রকাশ হওয়া না হওয়ায় কোনো ধরনের তোমার হচ্ছে হয় না। এখন শুধুমাত্র এই জায়গায় বড় হাতের আই কোনো জিন নাই। বড় হাতের এপিস্টেটিক আই জিনটা না থাকা সত্ত্বেও এই মোরগ বা মুরগিটা সাদা হবে। কারণ কি? কারণ এর বৈশিষ্ট্যই ছিল, এর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যই ছিল, এর যে জিনোটাইপ ছিল সেই জিনোটাইপে এর প্রকাশিত বৈশিষ্ট্যই ছিল যে সাদা হবে। সাদা জাতের কি হবে? সাদা জাতের ওয়াইনডট মোরগ বা মুরগি হবে। তাই ও স্বাভাবিকভাবেই কোনো ধরনের এপিস্টেটিক জিন না থাকার কারণেই সে সাদা হয়েছে। আচ্ছা, এখন যে তিনটা রঙিন জিনোটাইপ বিশিষ্ট তোমরা মোরগ বা মুরগি দেখতে পাচ্ছ, তার ক্ষেত্রে আমরা দেখি এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে আর এই ক্ষেত্রে। দেখো তোমরা এখানে কোথাও প্রকট আই জিনের উপস্থিতি নাই। শুধু কোন জিনটা আছে? প্রকট সি জিনটার উপস্থিতি আছে, সেটা জোড়ায় হোক বা তোমার হচ্ছে এককভাবে হোক। সে জোড়ায় বা একক থাকার কারণে শুধুমাত্র তার প্রকট জিনটাকে প্রকাশ করতে পেরেছে যখন এপিস্টেটিক আই জিনটা তার সাথে অনুপস্থিত ছিল। এই কারণেই মেন্ডেলের দ্বিতীয় সূত্রের যে অনুপাত আসে সাধারণত 9:3:3:1 এর পরিবর্তে এই প্রকট এপিস্টেসিসে প্রাপ্ত তোমার ফিনোটাইপিক রেশিও আসছে 13:3। 13:3 মানে 13টা মোরগ বা মুরগি সাদা এবং 3টি রঙিন পালক যুক্ত। ওয়ারাস কি হওয়ার কথা ছিল? ওয়ারাস হওয়ার কথা ছিল কি? আমরা একটু আগে যাই। দেখো, পিতৃ বৈশিষ্ট্য মাতৃ বৈশিষ্ট্য দুইটাই হচ্ছে সাদা, কিন্তু সাদা মোরগ বা মুরগির তো রঙিন পালক বিশিষ্ট অফস্প্রিং আসার কথা না, মোরগ বা মুরগি ছানা আসার কথা না। কেন আসলো? কারণ এই সাদা বৈশিষ্ট্যের মধ্যে লুকায়িত প্রকট একটা সি জিন ছিল, সেটা কিনা শুধুমাত্র এপিস্টেটিক জিনের অনুপস্থিতির কারণেই নিজেকে প্রকট হওয়া সত্ত্বেও আত্মপ্রকাশ করতে পেরেছে। আর যখন আত্মপ্রকাশ করতে পারেনি, কখন? যখন প্রকট এপিস্টেটিক জিনটা তার সাথে ছিল, তখন সে প্রকট হওয়া সত্ত্বেও নিজেকে আত্মপ্রকাশ করতে পারেনি। এই কারণেই দেখা যায় যে এপিস্টেটিক জিন থাকার সুবাদে দেখা যায় কি হয়, দেখা যায় অনেক সময় তোমার হচ্ছে হাইপোস্টেটিক জিনগুলো প্রকট বা প্রচ্ছন্ন, সেটা মূল বিষয় না, সে নিজেকে আত্মপ্রকাশ করতে পারে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় আজকের আমার এই লেকচার থেকে বা আমার এই হচ্ছে পরিবেশনা থেকে তোমরা একটু হলেও উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।